আইন শৃঙ্খলায় কারোর গাফিলতি পেলে ছাড় নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে 218 টহলদার মোতায়েন, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। 18 বছর আগে 85 জন নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান আর নেই। জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি বুধবার। শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যার ঘটনায় 2 জন আটক। ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। এর আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর কারো গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার জাতীয় শহীদ দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। চুরি, ছিনতাই, ডাকাতি রোধে গতকাল রাত থেকে শুরু হয়েছে যৌথ অভিযান। এই অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিযান পরিচালনায় আমার কোনো বাহিনী কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পায় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। এই অভিযানে যেভাবে সাজিয়েছি, যে কোনো জায়গায় আমার কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব। তিনি আরও বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক, আনসার হোক বা কারো অধিদপ্তর হোক। দেশের বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ঢাকায় 69টি ও ঢাকার বাহিরে 149টি সর্বমোট 218টি টহলদার মোতায়েন এবং সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি এবং পরিকল্পনাকারী চোর, ছিনতাই, ডাকাত ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে দেশব্যাপী র্যাবের রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থানান্তর সহ আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসী নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোরালো এই তৎপরতা অব্যাহত আছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 18 বছর আগে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন এই বেঞ্চে এই রায় দেন। একই সঙ্গে চাকরি বিধি অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং ভুক্তভোগীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই তথ্য নিশ্চিত করেন। 2005 সালে 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। বিএনপি জামাত জোট সরকারের আমলে এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়। পরীক্ষার পর 327 জনের মধ্যে 85 জনকে একই বছরে 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এরপর শুরু হয় আইনি লড়াই। 18 বছর পর চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বাসিত নিয়োগ বঞ্চিতরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষক ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির গণমাধ্যমকে বলেন, সকাল 6:40:25 এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 5.1। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ, ওডুশাং সংলগ্ন বঙ্গোপসাগরে এই ভূমিকম্পের উৎসস্থল, ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলীয় জেলাগুলোতে। বাংলাদেশ থেকে উৎপত্তি স্থল ছিল 501 কিলোমিটার দূরে। বাংলাদেশের খুব কম মাত্রায় অনুভূত হলেও ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশায় উপকূলীয় এলাকায় ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 80 বছর। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের বলেন, আজ ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা ও দাফনের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করে। আজ এটিএম আজহারের পক্ষে শুনানি রিভিউ শুরু করেছেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী। আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আন্তর্জাতিক আইনের বিধান মেনে এটিএম আজহারুল ইসলাম সহ মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত কারোর বিচার হয়নি। এর আগে মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত এই নেতা। ঝিনাইদহের শৈলকুপায় রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার সহ 3 জন নিহতের ঘটনায় 2 জনকে আটক করেছে র্যাব। সোমবার রাত 10:30টার দিকে জেলা শহরের সার্কিট হাউস এলাকায় এবং গাজীপুর জেলার সানাতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামে আবু সাইদ, জোড়াপুকুরিয়া গ্রামে আনোয়ারুল ইসলাম। র্যাব 6 ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাইম ইসলাম জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হরিণাকুণ্ডু আহনাদ গ্রামের হানিফ, শ্রীরামপুর গ্রামের লিটন, কুষ্টিয়া পিয়ারপুর রাইসুল ইসলাম হত্যার ঘটনায় শৈলকুপা থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। সেই মামলার প্রেক্ষিতে আসামি ধরতে অভিযান শুরু করেছে র্যাব। তারই ধারাবাহিকতায় জেলা শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবু সাইদকে আটক করা হয়। ঠিক একই সময় র্যাবের পৃথক দল গাজীপুর জেলার কালিয়াকোট থানার সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করে। তাদের 2 জনকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে। এরা হত্যার ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। গত 21 ফেব্রুয়ারি রাতে শৈলকুপা উপজেলায় রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হরিণাকুণ্ডু আহমদনগর গ্রামের হানিফ ও তার শ্যালক, শ্রীরামপুর গ্রামের লিটন ও কুষ্টিয়ার পিয়ারপুরের রাইসুল ইসলাম। ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার। 1 মার্চ থেকে আইসিটি প্রতিষ্ঠানের আমদানি করা ব্যান্ডউইথ 50% বেশি কিনতে পারবে না আইআইজি অপারেটররা। সংশোধিত আইআইজি লাইসেন্সিং গাইডলাইনে এই নির্দেশনা দিয়েছে বিআরটিসি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে বছরে প্রায় 60 কোটি টাকা সাশ্রয় হবে। বিপরীতে বাড়বে সাবমেরিন কেবলের ব্যবসা। তথ্য বিনোদন থেকে শুরু করে পড়াশোনা কিংবা কেনাকাটা, দেশের প্রতিদিন নানা কাজে 6800 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হয়, যা বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানি এবং 6টি আইসিটি প্রতিষ্ঠান থেকে কিনে আইআইজি অপারেটররা। এরপর আইআইজি হয়ে গ্রাহকদের কাছে পৌঁছায় ইন্টারনেট সেবা। বর্তমান দৈনিক চাহিদা মাত্র 40% ব্যান্ডউইথ যোগান দিচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। বাকি 60% ব্যান্ডউইথ আইসিটি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি করা হয়। সরকারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি না তুললেও সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম কমাতে বলেছে আইআইজির অপারেটররা। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।